বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা জানেন যে বর্তমান সরকার এখন পর্যন্ত জাতীয় সংসদের কোনো অধিবেশন শুরু করতে পারে নাই। এখন পর্যন্ত তাদের অধিবেশন হয়ে সংসদে আলাপ আলোচনাই শুরু হয় নাই। তার আগেই শেখ হাসিনার দেখানো পথে হাঁটছে এই সরকার। সরকার যেই মাধ্যমে ক্ষমতায় এসেছে, সেই জুলাই সনদ, জুলাই বিপ্লবের চেতনা এবং গণভোট, সেটাকেই এখন নিজেরা তাদের নিজস্ব আইনজীবীদের মাধ্যমে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তার ক্ষমতাকেই এখন সরকার প্রশ্নবিদ্ধ করছে। এই সবকিছুই হচ্ছে একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে। সরকার হয়তো নিজেও অনুভব করছে না যে কার ষড়যন্ত্রে ফাঁদে পাড়া দিয়েছে। যেই জুলাই সনদ, যেই জুলাই বিপ্লব, যেই গণভোট আজকে আপনাকে প্রধানমন্ত্রী করে দিয়েছে, অনেককে বিরোধী দলে বসিয়েছে, যেই জুলাইয়ের চেতনার কারণে আজকের বাংলাদেশের নতুন করে ফেসিবাদ মুক্ত একটি সরকার গঠন হয়েছে, সেই জুলাইকে আপনি অস্বীকার করবেন, চ্যালেঞ্জ ছুড়ে দিবেন, তাহলে আপনিই তো এই সরকারে থাকার কোনো বৈধতা নেই। আজকে যদি বাংলাদেশে জুলাই বিপ্লব না হতো, তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর আগে বিদেশে চিকিৎসা পেতেন না। জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে ফেরত এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারতেন না, কিংবা বাস্তবায়ন হতো না। বাংলাদেশের কোনো অবস্থায় যে আইনজীবীরা আজকের আদালতে লড়াই করছেন, আপনারা স্বাধীনভাবে এই লড়াই করতে পারতেন না। যে বিচারপতিরা রায় দেওয়ার চেষ্টা করছেন, সেই বিচারপতিরাও এজলাসে বসতে পারতেন না। তাহলে আজকের এই বাংলাদেশে কার ইঙ্গিতে, কার ইশারায় আপনারা সেই গণভোট এবং জুলাই সনদকে প্রশ্ন তুলে দিয়ে ঠিক শেখ হাসিনার দেখানো পথে হাঁটছেন? আপনারা জানেন, গত 16 বছর শেখ হাসিনা যখন বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় তার বক্তব্য দিতেন, তিনি একটা কথাই বলতেন, সংবিধানের দোহাই দিতেন। তিনি সবসময় বলতেন সংবিধানে এটা নাই, বিচার বিভাগ এটা করেছে, আইনের মাধ্যমে এটা হয়েছে, আবার কিছু করার নাই। এমনকি তত্ত্বাবধায়ক সরকার নীতি নিয়ে যখন বাংলাদেশে আন্দোলন হয়, বিএনপি সহ, জামাত ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দল যখন সেই নীতিকে প্রবর্তন করার জন্য তারা আন্দোলন করে, সংগ্রাম করে, তখন কিন্তু শেখ হাসিনা একটা কথাই বলতেন যে এটা আবার কিছু করার নাই, এটা আদালতের মাধ্যমে হয়েছে, আদালতের সিদ্ধান্তের বাইরে সরকার যাওয়ার কোনো অধিকার নাই। তো আদালতের উপরে ভর করে শেখ হাসিনা অবৈধ 3টি নির্বাচন করে ক্ষমতায় থাকতে পেরেছিলেন। আদালতের উপরেই কিন্তু আবার ভর করে তিনি কোটা সংস্কার আন্দোলনকে আদালতের কাঁধে দেখিয়ে তিনি তখন কিন্তু ওই সংস্কার আন্দোলনের বিরুদ্ধে গিয়েছিলেন এবং তার পতন নিশ্চিত করেছিল। আমি মনে করি শেখ হাসিনা আদালত, সংবিধান এগুলো দেখিয়ে তো 16 বছর ক্ষমতায় থাকতে পেরেছে। আপনারা এই ধরনের মিথ্যাচার কিংবা এই ধরনের অবৈধ পথে 16 মাস ক্ষমতায় থাকতে পারবেন না। কারণ হচ্ছে, আপনাদের এই জায়গাটার অস্তিত্বকে টিকিয়ে রাখতে হলে, রাজনীতির মঞ্চে আপনার অবস্থান ক্লিয়ার রাখতে হলে, জুলাই সনদ এবং গণভোটকে মেনে নিয়েই আপনাদেরকে এটা করতে হবে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই পথটি কেউ না কেউ উস্কে দিয়ে শুরু করে দিয়েছে, এবং এই উস্কানির মধ্যে কেউ পাড়া দিয়ে আজকের এই জুলাই সনদ এবং গণভোটের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়ে একটা সময় আপনার শাসন ব্যবস্থাটাকেই প্রশ্নবিদ্ধ করে ফেলবে। এবং তখন এই জুলাই সনদ যে হয় নাই, গণভোট যে হয় নাই, এটা যে সঠিক ছিল না, এইটাকে আপনার এক্সাম্পল হিসেবে দেখাবে যে আদালত তো ইতিমধ্যেই রায় দিয়েছে যে এটা অবৈধ, এটা সঠিক নয়, তার মানে আপনারা যারা ক্ষমতায় আছেন আপনারাও অবৈধ, এটা সঠিক নয়। এরকম করে আপনাদেরকেও প্রশ্নবিদ্ধ করবে, যেটা হয়তো আপনি এখনো অনুভব করতে পারছেন না। আমি বারবার বলি, এটা আসার অন্যতম কারণ হচ্ছে ক্ষমতার মোহ, দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার একটি স্বপ্ন। আমি বিএনপির বর্তমান সময়ে যারা নেতৃত্বে রয়েছেন, বিশেষ করে প্রধানমন্ত্রী যিনি রয়েছেন জনাব তারেক রহমান সাহেব, আপনার প্রতি উদাত্ত আহ্বান থাকবে, যদি এই পথে হাঁটতে যান তাহলে সেই পথ কিন্তু বাংলাদেশের জুলাইয়ের পরে শেষ হয়ে গিয়েছে, ওই পথে আর কেউ যেতে পারবে না। নতুন করে এই বাংলাদেশে কেউ ফেসিবাদ সৃষ্টি করুক, এটা এদেশের যুব সমাজ, এদেশের ছাত্র সমাজ, এদেশের নারী সমাজ, তরুণ ভোটার, এরা কেউ চাবে না। 2000 মানুষের রক্তের বিনিময়ে আজকের এই বাংলাদেশটা নতুন করে জুলাই বিপ্লবের পরবর্তীতে দেশ গঠন হয়েছে। আজকে জুলাই সনদকে যে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, জুলাইয়ের ভোটকে যে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, অথচ এই ভোটকে নিয়ে গত 18 মাস পর্যন্ত পর্যালোচনা হয়েছে, জুলাই সনদের লেখালেখি নিয়ে
18 মাস পর্যন্ত কোটি কোটি টাকা ব্যয় করে তারপরে পর্যালোচনা হয়েছে। বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সদস্যরা সেখানে অংশগ্রহণ করেছেন। বিএনপির পরামর্শের ভিত্তিতেই কিন্তু গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হয়েছে। তারপরেও সেই গণভোটকে প্রশ্নবিদ্ধ করার মানে হচ্ছে গত যে নির্বাচনটা গিয়েছে গত কয়েকদিন আগে, এই নির্বাচনটাকেই আপনি প্রশ্নবিদ্ধ করে দিবেন এবং এই নির্বাচনটাকে আপনি শেষ করে ফেলবেন। এবং তাই হবে। যদি তাই হয় তাহলে কিন্তু বাংলাদেশে যারা ক্ষমতায় এসেছেন এই ক্ষমতাটা দীর্ঘমেয়াদে যতদিন নিয়ম অনুযায়ী থাকার কথা ততটুকু থাকার রাস্তাটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। আলটিমেটলি আমার যেটা ভয় হচ্ছে, কোন একটি বিদেশি চালে হয়তো ট্রানজাকশন পিরিয়ড হিসেবে আপনারা এখানে বসে গিয়েছেন এবং আপনারা নিজেরাও অনুভব করতে পারছেন না যে আপনারা চলে যাওয়ার পরে কি অন্ধকার সময় সামনে আসছে। কারণ আপনাদেরকে চলে যেতেই হবে তার একটা সূচনা কিন্তু শুরু করে দিয়েছেন। অতএব যদি এখনই সাবধান হয়ে গণভোট এবং জুলাই বিপ্লবের পক্ষে অবস্থান না নেন তাহলে আপনাদেরকে প্রশ্নবিদ্ধ করা হবে, আপনাদের এই অবস্থানটাকে শেষ করা হবে। গত 18 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব প্রায় 135টা অধ্যাদেশ এই গত সরকারের সময় বিভিন্ন সময় জারি করা হয়েছে। তাহলে সেই সবগুলো অবৈধ হয়ে যাবে। নির্বাচন হয়েছে সেটা অবৈধ হয়ে যাবে। সরকার যে শপথ করেছে যার মাধ্যমে করেছে সেটা অবৈধ হয়ে যাবে। কারণ এগুলো কোনো কিছুই কিন্তু সংবিধানের সাথে নাই। সংবিধানটাই কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া একসময় বলেছিলেন যে আস্থা করে নিক্ষিপ্ত করতে হবে, কারণ এগুলো শেখ হাসিনার লেখা একটা মানে চটি বই। আপনারা সেই খালেদা জিয়ার বক্তব্য ভুলে গিয়েছেন। খালেদা জিয়া এই সংবিধানকে বলেছিলেন এটা শেখ হাসিনার বানানো একটা পাতা, এটা রিয়েল সংবিধান আর থাকে না, এটা নেই। অতএব আপনি যদি সংবিধান করা শুরু করেন তাহলে এই সংবিধান তো বাংলাদেশের বর্তমান সময়ের নির্বাচনটাও করতে দেওয়ার কথা না। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে 2029 সাল বা 28 সালের শেষ দিকে এবং সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী তো শেখ হাসিনা থাকবে, সংবিধান অনুযায়ী তো চুপ্পু সাহেবই রাষ্ট্রপতি, সংবিধান অনুযায়ী তো শিরীন শারমিন আপনার কি বলে স্পিকার। তাহলে কেন সংসদ অধিবেশনে সর্বজ্যেষ্ঠ ব্যক্তি হিসেবে খন্দকার মোশাররফ সাহেব সভাপতিত্ব করে নতুন সংসদ অধিবেশনে থাকবেন বলে প্রচার হচ্ছে, শিরীন শারমিন কেন আসছে না? এটা তো সংবিধানের বাইরের কথা। তাহলে চিন্তা করে দেখেন যে সংবিধানের দোহাই দিয়ে এখন আর চলার কোনো রাস্তা কিন্তু নেই। অতএব যারা এটা করছে তারা ফাঁদে পাড়া দিচ্ছে এবং এই ফাঁদে পাড়া দিয়েই শেখ হাসিনার কিন্তু বিদায় হয়েছে, বুঝতে পারে নাই। কিন্তু শেখ হাসিনা যেটা করেছে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার পরে তারপরে করতে পেরেছে, আর আপনারা শুরুতেই সেটা শুরু করে দেখালেন এবং সেটার মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু আপনাদের আগেই এটা দেখানোর মাধ্যমে আপনারা আপনাদের জায়গাটা জাতির কাছে পরিষ্কার করে ফেললেন। আজকের এই জুলাই বিপ্লবের পরে একজন ডিসি সজ্জন থাকলে তাকে তো পোস্টিং করে ইমিডিয়েট তিনি শপথের কথা বললে তাকে কি বলে একেবারে ডাইরেক্ট তার ওখান থেকে বহিষ্কার করা কিংবা তাকে কেন্দ্রে নিয়ে যাওয়ার কথা নয়। আজকের যে পুলিশ অফিসার রাতের বেলা অবৈধ কোনো গাড়ি ধরেন কিংবা কোনো জায়গায় একটা দেশপ্রেমিকের পরিচয় দেন কিংবা কোনো একজন ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা কোনো জায়গায় গিয়ে জরিমানা করেন, তাকে পরের দিন আপনি অপসারণ করেন, এটা তো পূর্বের শেখ হাসিনার দেখানো পথ। এই পথে হাঁটলে কোনোদিনই এই দেশের পরিবর্তন হবে না। এদেশের পরিবর্তনের জন্য আমি মনে করি আরেকটি বিপ্লব অপেক্ষা করছে এবং অনস্বীকার্য যে বিপ্লবটার মাধ্যমেই বাংলাদেশের প্রকৃত অর্থের সংবিধান পরিমার্জন, বাংলাদেশের মানুষের কথা এবং ভাগ্যের পরিবর্তনের জন্য যা যা প্রয়োজন সেটা আবার করতে হবে, না হয় এইভাবে থাকতে পারে না। আমি সে কারণে গতকালকে বলেছি যে বাংলাদেশের এখন এই সরকার কিছু গেম খেলতে চায়। যেমন ডেপুটি স্পিকার জামাত ইসলামকে প্রস্তাব দিয়েছে, আমি জানি না জামাত ইসলামের সিদ্ধান্ত কি হবে। আমি মনে করি এই স্পিকার পদের প্রস্তাব দিয়ে তারা একটি জামাতের সাথে গেম খেলতে চায়। জুলাই সনদ বাস্তবায়নের আগেই যদি এই ডেপুটি স্পিকার জামাত ইসলাম গ্রহণ করে ফেলে তাহলে বিএনপি বলবে আপনারাই তো জুলাই সনদ ছাড়া ডেপুটি স্পিকার দিয়েছেন, অতএব জুলাই সনদটাকে তারা হালকা করে ফেলবে। আমি যতটুকু শুনেছি ইতিমধ্যে জামাত সেটাকে কিন্তু সায় দেয়নি, যদিও আমার কাছে পূর্ণাঙ্গভাবে অফিসিয়াল ডাটা নেই, কিন্তু যদি তারা সায় দেয় তাহলে কিন্তু এই বিএনপি জুলাই সনদটাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং বিএনপি বলবে যে জামাত ইসলাম অবৈধ পথে, তাহলে কেন জুলাই সনদ ছাড়াই ডেপুটি স্পিকার নিয়ে নিলেন? কারণ এই ডেপুটি স্পিকারটাও কিন্তু ওই জুলাই সনদেরই একটা অংশ, গণভোটেরই একটা অংশ। তাহলে গণভোট পূর্ণাঙ্গ বাস্তবায়ন ছাড়া তো এইটা আমি নিতে পারি না। এই সরকার বিভিন্ন চাল চালা শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই তারা আদালতের কাছে একটা গ্রুপকে পাঠাচ্ছে যাতে জুলাই সনদ দিয়ে বিতর্ক হয়। আবার দেখবেন তারা একই সাথে নিজেরা আবার জুলাই সনদের কিছু কিছু অংশ বাস্তবায়নের জন্য জুলাই সনদ ছাড়া আনঅফিসিয়ালি বাস্তবায়নের চেষ্টা করছে। এর মধ্য দিয়ে তারা জুলাই সনদ এবং গণভোটটাকে হালকা করে দিতে চায়।
তার মানে আমরা আমাদের মতো সংস্কার করেছি। দেশের সংস্কার যা করেছে বিএনপি করেছে, জুলাই সনদের কোনো বিষয় না, গণভোটের কোনো বিষয় না, এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে। এরকম একটা কিছু ন্যারেটিভ তারা দাঁড় করাতে চায় এবং সেই ন্যারেটিভটা এস্টাবলিশমেন্টের মাধ্যমে জুলাইয়ের যে চেতনা, রক্ত ঝরা এই যে 2000 মানুষ জীবন দিয়েছে, তারা সেই জীবনটাকে কিন্তু আজকের সেই জীবনের বিনিময়ে যে দেশ হয়েছে সেই দেশটাকে কিন্তু সেই জীবনটাকে অস্বীকার করা হবে। আজকে সে কারণে বলছি আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদের দেশবাসীকে জাগ্রত হতে হবে, আমাদের দেশপ্রেমী উদ্বুদ্ধ হতে হবে। আমি মনে করি বাংলাদেশের যারা নির্যাতিত দল তার মধ্যে বিএনপি অন্যতম নির্যাতিত দল, কোনো সন্দেহ নাই। জামাত ইসলাম নির্যাতিত দল। গত 16 বছর যারা নির্যাতিত ছিল তারা নতুন করে এমন কিছু সৃষ্টি করবেন না, এমন কোনো কেওয়াস তৈরি করবেন না যেটার মাধ্যমে আবার আপনাদের জন্য সেই খড়গ নেমে আসে। উনি তো বাংলাদেশ থেকে পালিয়ে পাশের দেশে যেতে পেরেছেন, আপনাদের পালিয়ে পাশের দেশে যাওয়ার কিন্তু রাস্তা থাকবে না। কারণ প্রকৃত অর্থে আপনারা তাদের কিন্তু বন্ধু না। আপনাদেরকে বন্ধু বানিয়ে আপনাদের কাঁধের উপরে কিছু রেখে নতুন করে আপনাদেরকে বিক্রি করে কিছু করতে চায়, কিন্তু তারা আপনাদেরকে বন্ধু মনে করে না। এটা আপনাকে রিয়েলাইজেশন করতে হবে। বাংলাদেশের নতুন পরিবর্তন যদি করতে হয় তাহলে বর্তমান সরকার এবং বিরোধী দলের সমন্বয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদেরকে এই জুলাই সনদের বাস্তবায়ন, গণভোটের বাস্তবায়ন করতে হবে এবং জাতীয় ইস্যুতেই এটা করতে হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকবে, নির্বাচন আসলে নির্বাচনের সময় কে ক্ষমতায় আসবেন না আসবেন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু এর বাইরে যদি নতুন কোনো সিদ্ধান্ত নেন তাহলে ওই জাতীয় পার্টির কথা আর আপনার কথার মধ্যে কোনো পার্থক্য নাই, আওয়ামী লীগের কথা আর আপনার কথার মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে মানুষ আপনাদেরকে দিয়ে পরিবর্তনের যে স্বপ্ন সেটা আর দেখতে পাবে না। প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে জুলাই সনদের এই বিষয়গুলো নিয়ে যখন গণভোটের পক্ষে সরকার বিভিন্ন জায়গায় তারা তাদের জায়গা থেকে তারা সেখানে কি করেছিল, প্রচার করেছিল, তখন 11 দলের জামাত ইসলামের নেতৃত্বে তারাও বাংলাদেশে গণভোটের পক্ষে, হায়ের পক্ষে প্রচার করেছিল। বিএনপি মিশ্র প্রতিক্রিয়া দেখাতে চেয়েছিল, কিন্তু একটা পর্যায়ে সমালোচনার শিকার হতে গিয়ে জনাব তারেক রহমান সাহেব কিন্তু জনসম্মুখে বলেছিলেন আমরা গণভোটের হায়ের পক্ষে। তাহলে আপনি সেখানে গণভোটের হায়ের পক্ষে এবং একই দিনে গণভোটের হা এবং জাতীয় সংসদ নির্বাচনের পক্ষে হলে আজকের কি করে আপনার বুদ্ধিজীবী আইনজীবীরা আজকে তারা আবার গণভোটের বিপক্ষে গিয়ে দাঁড়ায় এবং আদালতকে ব্যবহার করার চেষ্টা করে? আমি মনে করি এই নীলনকশা যদি ইনিয়ে বিনিয়ে কিনিয়ে করা হয় তাহলে কিন্তু আপনাদের সেই অস্তিত্ব থাকবে না, মোটেই থাকবে না। আপনারা শেখ হাসিনার চাইতে চালাক কেউ হয়ে যান নাই। আমি অপ্রিয় হলেও সত্য একটা কথা বলে যাই, বাংলাদেশে অবৈধ পথ এবং অবৈধ পথে দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার যদি কোনো সর্বোচ্চ ব্যক্তি থাকে তিনি শেখ হাসিনা। ওনার চাইতে বুদ্ধিজীবী রাজনীতিবিদ অবৈধ পথে থাকার মতো আর কেউ এখনো তৈরি হন নাই। অতএব শেখ হাসিনা যেটা 16 বছর থাকতে পেরেছে সেই স্বপ্ন সাথ আপনারা পারবেন না, কোনোদিন পারবেন না। আপনাদের সেই যোগ্যতাও নেই, আপনাদের সেই উৎসাহ হয়তো নেই, আপনারা সবকিছু গুলিয়ে বিলিয়ে ফিলিয়ে ফেলবেন। আপনারা কোনোদিন শেখ হাসিনার পথে সেই 16 বছর থাকতে পারবেন না। অতএব যদি মনে করেন যে দীর্ঘমেয়াদে থাকতে হলে আমাদেরকেও শেখ হাসিনার মতো আদালতের উপরে ভর করে তারপরে ওই তত্ত্বাবধায়ক সরকার নীতি যেরকম শেখ হাসিনা বাতিল করেছিল আমরাও এরকম জুলাই বিপ্লব টিপ্লব সনদ টনদ সবকিছু বাতিল করে নিজের মতো নির্বাচন করে ক্ষমতায় থাকবো, মোটেই পারবেন না। বরং যেটা আছে সেটাও যাবে, আবও যাবে, সালাও যাবে। কথাগুলো অনেকেই বলবে না, কারণ সবাই এখন ঘুরঘুর করছে মন্ত্রী হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, আপনার কাছ থেকে তোষামোদী করে পদ পদবি পাওয়ার জন্য। এবং তাই হচ্ছে গত 16 বছর যারা বিএনপির পক্ষে, দেশের পক্ষে, সত্যের পক্ষে কথা বলতে পারে নাই তারাই এখন কিন্তু বিভিন্ন পদ পদবি লুপে নিয়ে বসে আছে, কারণ দালালিটা স্পষ্ট করতে পারছে। আর যারা সত্য কথা বলেছে তারা হয়তো কেউ ওই দলে নেই অথবা থাকতে পারে নাই। আমার মতো মানুষরাও বিএনপি ছেড়ে চলে আসতে হয়েছে শুধুমাত্র আপনাদের দালালিটা সঠিকভাবে করতে না পারার কারণে, কিংবা আপনাদের কাছ থেকে বাংলাদেশের সত্যিকার যে সত্যের পক্ষে কথা বলার যে স্পেসটা দরকার ছিল সেটাকে নিজের মতো করে গ্রহণ করতে না পারার কারণে। আজকের প্রিয় ভাইরা, সে কারণে বলছি আমাদের এই জুলাই সনদ, আমাদের এই গণভোট এটাই হবে জনগণের মূল ভিত্তি এবং এই ভিত্তির উপর ভিত্তি করেই আমাদের বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে হবে। এর বাহিরে কোনো বিকল্প পথ নেই। অতএব আদালতের ভয় দেখাবেন না, জুজুর ভয় দেখাবেন না। এই আদালতই তো আজকে যদি এই কথা বলেন যে জুলাই বিপ্লব গণভোট থাকবে কি থাকবে না, তাহলে এই আদালতই তো 5ই আগস্টের পরে কি হয়েছে, এই আদালতের কাছ থেকেই তো মতামত নিয়ে নেওয়া হয়েছিল যে এই সরকার 18 বছরের যে সরকার ছিল তারা বৈধ কি অবৈধ। এই আদালতের যদি আজকের এই দোহাই দেন তাহলে এই 135টা অধ্যাদেশ যে চুপ্পু সাহেব জারি করলেন, তাহলে তো সবার আগে চুপ্পু সাহেবকে এখন গ্রেপ্তার করে তারপরে আপনাদেরকে আদালতের প্রতি সম্মান দেখাতে হবে।
আইনের প্রতি সম্মান দেখাতে হবে, সংবিধানের প্রতি সম্মান দেখাতে হবে। যদি তাই হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অ্যারেস্ট করতে হবে। যদি তাই হয় তাহলে তারেক রহমান সাহেবকে নিজে অ্যারেস্ট করাতে হবে, এমপি সাহেবদেরকে, মন্ত্রী সাহেবদেরকে অ্যারেস্ট করাতে হবে। কারণ আদালত এবং আইন, সংবিধান এর কোনো জায়গায় তো এই বর্তমান সরকার, নির্বাচন পদ্ধতি কোনো কিছু নাই। তাহলে এই যে কথাগুলো তৈরি করে কেওয়াজ তৈরি করছে, কেওয়াজ না করে বরং উচিত হচ্ছে সমাধানকৃত বিষয়গুলো জুলাই বিপ্লব এবং এই জাতীয় সনদ এবং আমাদের গণভোটের উপরে চাপিয়ে দিয়েই আমরা আমাদের এই জায়গাগুলোতে গ্রহণ করে জনতার সরকার হিসেবে আপনারা দায়িত্ব পালন করতেন। একটা পর্যায়ে গিয়ে আপনাদের দায়িত্বের উপরে নির্ভর করে জনগণ ভবিষ্যতে ক্ষমতায় আনতে পারত কিংবা বিরোধী দলে যেতেন। কিন্তু ওইটা না করে এখন যে পদ্ধতিতে হাঁটছেন তাতে আপনি আপনার নিজেদেরকেই প্রশ্নবিদ্ধ করবেন এবং নিজেরাই একটা পর্যায়ে গিয়ে কিন্তু এই ভুল পথের শিকার হয়ে কঠিন শাস্তির দিকে ভূপাতিত হবেন, কোনো সন্দেহ নেই। গত কয়েকদিনের রাষ্ট্র ব্যবস্থায় যা দেখলাম, জনাব তারেক রহমান সাহেবের মধ্যে বক্তব্য শালীনতা, চলাফেরা, সেটার মধ্যে বেশ পরিবর্তন। এটার জন্য আমি অবশ্যই তার প্রতি ধন্যবাদ জানাই। কিন্তু রাজনৈতিক যে কূট কৌশল এবং যে ধরনের ভিতরে ভিতরে, মানে একদিকে মুখে বলছে না, চুপচাপ দেখাচ্ছে, আবার ভিতরে ভিতরে সবকিছু করছে, ভিতরে ভিতরে সব এই জুলাই বিরোধী চেতনা বাস্তবায়ন করছে, এটা এক ধরনের মুনাফিকি এবং জাতির সাথে প্রতারণা ছাড়া আর কিছুই হবে না। অতএব আমি মনে করি বাংলাদেশের এই জাতীয় স্বার্থে দেশের সকল রাজনৈতিক দলকে এখন ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন এবং দেশের স্বার্থেই আমাদেরকে এই জুলাই বিপ্লব বাস্তবায়ন এবং গণভোটের বাস্তবায়নের পক্ষে অবস্থান নেওয়া প্রয়োজন। এবং জনগণ যেটাকে ইতিমধ্যে আপনার নির্বাচনের মাধ্যমে বাস্তবায়ন করে দিয়েছে, জনগণ তো হারায়ের পক্ষে ভোট দিতে গিয়ে তারা ওই কোশ্চেনের উপরে এগ্রি হয়েই তারা ভোট দিয়েছে। অর্থাৎ সেটা নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করার কোনো বাড়ি নেই। আসুন আমরা এই সকল অমার্জনা মুক্ত করে নতুন করে সোনার বাংলাদেশ গঠন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ